নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক তারপর থেকে পাঠ করছি। তার আগে আমার পিতা মাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করলাম। ঠাকুরকে কলকাতা লইয়া আসিবার আনুমানিক 8 থেকে 10 দিন পরে ডাক্তারদা আমাদের অনেককেই বৈকালে একবার তাহার বাড়িতে যাইবার জন্য খবর পাঠাইলেন। যে সংবাদ লইয়া আসিয়াছিল তাহার নিকট শুনিলাম যে ঠাকুরের চিকিৎসা সম্বন্ধে আমাদের সকলের সঙ্গে একটা পরামর্শ করিবার জন্যই তিনি আমাদের ডাকিয়াছেন। কিন্তু সেখানে যাইয়া যাহা দেখিলাম তাহাতে নিজের চক্ষুকেই সহসা বিশ্বাস করিতে পারিলাম না। যাহার বালিশের উপর হইতে মাথা তুলিতে কষ্ট হয়, অস্থির হইয়া পড়েন, আবার কখনো বা যন্ত্রণায় খাটের উপর বেহুশের মতো গড়াগড়ি দিতে থাকেন, সেই ঠাকুর দোতলার হলঘরে একখানা জলচৌকির উপর আসিয়া বসিয়া আছেন এবং রাগতভাবে অনেক কিছুই বলিয়া যাইতেছেন। তিনি এত দুর্বল যে বসিয়া থাকিতে তাহার যেন কষ্টবোধ হইতেছে এবং মনে হইল যেন তিনি কাঁপিতেছেন। আমরা সকলেই নির্বাক, কাহারও কোনো কথা বলিতে সাহসে কুলাইতেছিল না। ঠাকুর বলিতেছিলেন যে তিনি তক্ষুনি অন্যত্র চলিয়া যাইবেন, এখানে আর এক মুহূর্তও তিনি থাকিবেন না। ডাক্তারদা ভালোভাবেই জানিতেন যে একবার যখন ঠাকুর যাইবেন বলিয়া গো ধরিয়াছেন, তখন আর তাহাকে আর কিছুতেই ফিরানো যাইবে না। সুতরাং তিনিও প্রায় নীরবেই ছিলেন। শুধু তাহার একটা কথা আমার এখনো স্পষ্ট মনে আছে যে ডাক্তারদা ঠাকুরকে বলিয়াছিলেন, আমি বোকা হইলেও এত বোকা নই, আমার এই ইট কাঠ দিয়া যে আপনাকে বাঁধিয়া রাখিতে পারিব না, তাহা আমি জানি। যোগেশবাবু, অর্থাৎ বন্ধুরা ঠাকুরের শ্রী চরণাশ্রিত অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রী যোগেশচন্দ্র গুহ, এই যোগেশবাবু নিকটেই দাঁড়াইয়াছিলেন। ঠাকুর তাহাকে জিজ্ঞাসা করিলেন যে তিনি গাড়ি আনিয়াছেন কি না। যোগেশবাবু হ্যাঁ বলিতেই ঠাকুর তাহাকে বলিলেন যে এখনই তাহাকে প্রতাপবাবুর বাড়িতে পৌঁছাইয়া দিতে হইবে। ইহাতে যোগেশবাবু বলিবার কিছুই ছিল না। সুতরাং ধরাধরি করিয়া ঠাকুরকে কোনো ক্রমে গাড়িতে আনিয়া উঠানো হইল এবং তিনি প্রতাপবাবুর বাসায় চলিয়া গেলেন। সেখানে পৌঁছাবার কিছুক্ষণ পর ঠাকুরের একখানা বাহ্যের বেগ আসিল। প্রতাপবাবু 2খানা ইট এবং তাহার মধ্যে একটি মাটির মালসা পাতিয়া ব্যবস্থা করিয়া দিলেন এবং ঠাকুরও অনায়াসেই সেখানে মলত্যাগ করিয়া পুনরায় ঘরে আসিয়া বসিলেন। এই সময়টায় আমি সেখানে ছিলাম না, কিন্তু যাহারা ছিলেন তাহাদের কাছে শুনিয়াছি যে প্রতাপবাবুর বাসায় পৌঁছাবার পরই ঠাকুরের অসুখ যেন আপনা হইতেই অর্ধেক কমিয়া গেল। কোথায় বা গেল বেড প্যান, কোথায় বা গেল তুলার প্যাড, আর কোথায় বা গেল ঔষধের পত্র। পরের দিন প্রাতকালে ঠাকুরের নিকটে আসিয়া দেখিলাম যে তিনি সুস্থ হইয়া উঠিয়াছেন, শুধু দেহের শীর্ণতা ছাড়া রোগের আর বিশেষ কোনো কিছুই লক্ষণ তাহাতে নাই। কয়েক ঘন্টার মধ্যে এরূপ একটা অবস্থান্তর চিকিৎসা বিজ্ঞানও ধারণা করিতে পারে না। পূর্বেও যে ঠাকুরের একটি অফুরন্ত মজুতি শক্তি কথা বলিয়াছিলাম, তাহার সাহায্যেই ব্যাপারটা বুঝিয়া লইতে হইবে। কিন্তু ঠাকুর সেদিন রাগারাগি করিয়া ডাক্তারদার বাড়ি হইতে চলিয়া আসিলেন কেন, বিষয়টা লইয়া আমি নানাভাবে ভাবিয়াছি এবং আমার যাহা মনে হইয়াছে তাহাই এই স্থানে লিপিবদ্ধ করিতেছি। কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও বলিয়া রাখিতেছি যে আমার এই সিদ্ধান্ত নির্ভুল নাও হইতে পারে। ঠাকুরের অসুখ এবং আমাদের অসুখ যে এক পর্যায়ে নহে, মূলগত একটা বৈষম্য আছে, ইহা ডাক্তারদা বিশেষভাবেই জানিতেন। কিন্তু ঠাকুরের কোনো কঠিন অসুখ দেখিলেই কথাটা তাহা ভুলিয়া যাইত। ঠাকুরের প্রতি অত্যাধিক
মমতা বশে তাহার চিকিৎসা বুদ্ধি প্রবল হইয়া উঠিত এবং ঠাকুরের চিকিৎসার জন্য তিনি অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িতেন। এই ব্যাপারটা লইয়া ঠাকুরের সঙ্গে তাহার প্রায় খটাখটি বাধিত এবং কখনো কখনো তিনি ঠাকুরের নিকটে গালাগালিও খাইতেন। তাহার বাড়ির অতি নিপুণ সুব্যবস্থা চিকিৎসার মধ্য হইতে প্রতাপবাবুর বাসাতে এক প্রকার অচিকিৎসার মধ্যে আসিয়া এবং প্রায় সঙ্গে সঙ্গে রোগমুক্ত হইয়া ঠাকুর ডাক্তারদাকে চোখে আঙুল দিয়া দেখাইয়া দিলেন যে তাহাদের চিকিৎসা বিদ্যার আইন কানুন তাহার বেলায় খাটিবে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমি পাঠকে আর এগিয়ে নিয়ে যাব না, তবে আপনাদের কাছে আজকে আমার একটি ছোট্ট কথা বলার আছে, যেটি হলো গতকাল এক জায়গায় আমি মায়ের পুজোয় গিয়েছিলাম এবং সেখানে একজন ব্রহ্মচারী বলতে পারেন, তিনি এসেছিলেন। তার প্রায় ৯০-৯২ বছর বয়স। তাহাকে দেখলে মনে হবে না, বয়সের তুলনায় তিনি অনেকটাই স্ট্রং, কিন্তু তবে ওনার হাত পায়ে একটু কাঁপুনি আছে। তা সে যাহাই হোক, আমি একটা কথা বলছি এখানে। তাকে দেখে আমার মনে হলো, আমাদের গুরুদেব তো দেহ রেখেছেন 1947-এর পর, 47, 48, 49-এ। তো আমার মনে হলো ওনার যখন 92 বছর বয়স, নিশ্চয়ই উনি আমাদের গুরুদেবকে শ্রীদেহে দেখেছিলেন। আমি ওনাকে প্রশ্ন করলাম, জ্যাঠামশাই বলে আমরা ওনাকে সম্বোধন করেছি, ওখানে প্রচুর লোকই ছিলেন। তো জ্যাঠামশাই, আপনি কি আমাদের শ্রী গুরুদেবকে শ্রীদেহে দেখেছেন? তা উনি বললেন, হ্যাঁ দেখেছি তো। তাই বলছি, একটু কিছু বলুন ওনার সম্বন্ধে। উনি আমাদের তখন একটা ঘটনা বুঝিয়ে বললেন যে ওনার তখন 7-8 বছর বয়স কি 9 বছর বয়স হবে। তখন ওনারা ঠাকুরের জন্যে কিছু ফল ভোগ নিয়ে ঠাকুরের কাছে গিয়েছিলেন। তো নিয়েতে ঠাকুরকে বললেন ওনারা যে, ঠাকুর আপনি এই ভোগ গ্রহণ করুন। তো ঠাকুর বললেন, আমাদের শ্রী ঠাকুর বললেন, রাম ঠাকুর, যে আমি ভোগ গ্রহণ করেছি, আপনারা প্রসাদ পান। তো জ্যাঠামশাই তখন আমাদের বলছেন যে একটা বড় পেঁপে নিয়ে গিয়েছিলেন, সেই পেঁপেটাকে জ্যাঠামশাইরা অর্ধেক করলেন বটি দিয়ে সোজাসুজি, এবং অর্ধেক করার পর দেখলেন পেঁপের ভেতর থেকে আঙুল দিয়ে একবার কাচিয়ে নিলে যেরকম আকৃতি হয়, বোঝাই যাচ্ছে কেউ একজন ওখান থেকে কাচিয়ে নিয়েছেন। তো বন্ধুরা, আমাদের শ্রী গুরুদেব শ্রীদেহে থাকাকালীন যে উনি এই ঘটনা ওনার স্বচক্ষে দেখেছিলেন, তা আমাদের কালকে বর্ণনা করে বললেন। এবং তিনিও বললেন যে আজও মনে পড়লে ওনার গায়ে কাঁটা দিয়ে ওঠে এই ঘটনা। তো আমাদের গুরুদেব স্বয়ং ভগবান, তা না হলে এটা সম্ভব না। উনি আগেই প্রসাদ পেয়েছেন, ভোগ গ্রহণ করেছেন। কথা বলার পর ওনারা যখন পেঁপে মানে তখনকার দিনে কম্ফা বলা হতো, সেই কম্ফা যখন 2 ফালি করলেন মাথা বরাবর, তখন দেখলেন সেখান থেকে উনি আগেই এই কম্ফা গ্রহণ করেছেন এবং সেটি প্রসাদ হয়েছে। তো বন্ধুরা, এরকম টুকটাক কারুর যদি কোনো ঘটনা আপনারা গুরুদেবের সম্বন্ধে জেনে থাকেন, আমাকে একটু SMS করবেন এখানে, আমি সেটা দেখতে পাবো এবং আশা করি সেটা পাঠও করে দেবো। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম, আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব।